রিজভী কোনো উত্তর দিল না, সে তো গভীর ঘুমে তলিয়ে আছে। সকালে রিজভীর ঘুম ভাঙতেই দেখে ফারা তার পাশে বসে আছে, চোখে ক্লান্তি আর চিন্তার ছাপ। রিজভী কপাল ছুঁয়ে দেখল জ্বর কমেছে। রিজভী ওকে এত কাছে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? ফারা সরে দূরত্বে দাঁড়ালো, ওনার আঁচলটা ঠিক করে উত্তর দিল, রাতভর আপনার পাশে ছিলাম, জ্বর বেশি ছিল তাই একা ছেড়ে যেতে পারিনি, এবং আপনি নিজেও ছাড়তে চাননি। রিজভীর মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। তোমাকে এভাবে রাত জাগতে হলো আমার জন্য দুঃখিত। ফারা হালকা হাসলো। আপনি কি সত্যি দুঃখিত? রিজভী কিছু বলল না। ফারা একটু দ্বিধায় থেকে বলল, কাল রাতে আপনি কিছু বলেছিলেন, মনে আছে? রিজভী কপাল কুঁচকে বলল, কি বলেছি? ফারা মুখ নিচু করে বলল, বলেছিলেন কেউ নাকি আপনার মনের অন্তরালে ঘুরপাক খায়। সেটা কে? আমি নাকি অন্য কেউ? ফারা জানার আগ্রহ নিয়ে রিজভীর দিকে তাকিয়ে আছে। রিজভী হঠাৎ কাশতে লাগলো, যেন অপ্রস্তুত হয়ে পড়েছে। তুমি এত কিছু ভেবে ফেলেছো? না, আমি শুধু জানতে চেয়েছিলাম। রিজভী ধীরে ধীরে বলল, আমারও পরিষ্কার তেমন কিছু মনে নেই। হয়তো তোমার উপস্থিতি আমাকে প্রভাবিত করে। তবে এটুকু জানি, তোমার প্রতি অবহেলা করতে গিয়ে আমি নিজেই গিল্টি ফিল করি। ফারা চুপ করে গেল। তার হৃদয় যেন আনন্দে নেচে উঠল, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ করল না। রিজভী বিছানায় আধশোয়া হয়ে ফারার মুখের হাসির দিকে তাকিয়ে আছে। ঘৃণা করা ব্যক্তির মনে ঘুরপাক খাও কিনা তা জেনে তো হাসি। তবে কি ঘৃণিত ব্যক্তির প্রতি কোনো অনুভূতি তৈরি হচ্ছে? ফারা বাঁকা চোখে তাকালো, নিজের সুপ্ত অনুভূতি প্রকাশ না করে মুখ বাঁকিয়ে বলে উঠল, আপনার জন্য হাসতে আমার বয়ে গেছে। তবে একটা কথা, ঘৃণা থেকে ভালোবাসার জন্ম হওয়া সম্ভব, কিন্তু ভালোবাসা থেকে ঘৃণার জন্ম নিলে ভালোবাসা হওয়া সম্ভব নয়। যদি হয়েও থাকে তবে সেটা আগের মতো হয় না। রিজভী হা হয়ে তাকিয়ে আছে। ফারা ততক্ষণে বেরিয়ে গেছে। শুভ আজও ফারাকে দেখতে পেল না। নয়না কাছে এসে বলল, ফারা এখন আর তেমন আসছে না। শুভ উদাস হয়ে বলল, হয়তো সংসার আর নতুন পরিবেশে মানিয়ে নিতে ব্যস্ত। নয়না চোখ কুঁচকে বলল, তুই ওর কথা খুব ভাবিস, তাই না? বাবা কি ভুল, ও তো আমার ভালো বন্ধু ছিল। তবে এখন আর সে আগের মতো নেই। অন্য কিছু বলতে চেয়েও বলল না, থেমে গেল। তবু নয়না বুঝতে পারলো। নয়না গভীর চোখে শুভর দিকে তাকালো। ভালোবাসা এত সহজে ভুলে যাওয়া যায় না, তবে চেষ্টা করলে মুভ অন করা সম্ভব। শুধু প্রয়োজন একজন বিশ্বস্ত হাত, আর আমি সেই হাত বাড়ি দিতে রাজি বন্ধু হিসেবে। নয়নার মনে অন্য অনুভূতি থাকলেও সেটা প্রকাশ করার সঠিক সময় নয়, তাই লুকিয়ে গেল তার অনুভূতি। ফারা রিজভীর জন্য দুপুরের খাবার বানাচ্ছে পাশে রাত্রি। রিজভী অসুস্থ, এজন্য হসপিটালে যায়নি। ফারা খাবার নিয়ে রুমে গেল, সাথে রাত্রিও পিছু নিল। রিজভীর অসুস্থতার কথা রাত্রি ওর আব্বু আম্মুকে জানাতে চাইলে রিজভী নিজে মানা করে বলে সামান্য কারণে বলতে হবে, অযথা টেনশন করবে। আর আম্মু কেমন জানিস তো, দেখছি এটুকু শুনে অস্থির হয়ে যাবে। রাত্রির ভাইয়ের কথা মতো কিছু বলল না। ও রুম থেকে বেরিয়ে আসলো। ফারা রিজভীর সামনে ওর খাবারের প্লেট রাখলো। খেয়ে নিন। রিজভী চুপচাপ খেলো, তবে অল্প একটু খেয়েই হাত ধুলো। খেতে ইচ্ছে করছে না, খাবার তেতো লাগছে। ফারা জ্বরের ওষুধ এনে দিল। রিজভী খেলো। ফারা পানির গ্লাসটা এগিয়ে দিল। ওষুধ খাওয়া শেষে রিজভী শান্ত চাহনিতে ফারার দিকে চেয়ে বলল, বউয়ের এমন যত্ন করছো, স্বামী হিসাবে কি মেনে নিয়েছো নাকি স্বপ্ন দেখো? রিজভীর ক্লান্ত মুখেও হাসি। ফারা চোখ ছোট করে উত্তর দিল, আপনার প্রেমিকা আসলে চলে যাব, আর যত্ন করছি আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন এজন্য। রিজভী শুধু হাসলো, তারপর জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? হঠাৎ এমন সময় একসাথে থেকেও এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না। রিজভী ফারার মুখ দেখে আবার বলল, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো তাহলে কি বলবে সেটাই বলো। ফারা উত্তর দিল, আমি তো ভালো আছি। এই সম্পর্কে ভালো আছো? খারাপ থাকার কারণ নেই, ভালো থাকারও কারণ নেই। আমার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে বুঝতে পারি না। ফারা একটু বিদ্রূপ হেসে বলল, বুঝতে না পারাটাই হয়তো এই সম্পর্কের সৌন্দর্য। সবকিছু যদি সহজেই বুঝে যাওয়া যেত তাহলে সম্পর্কের গভীরতা থাকতো না। রাতে ওষুধ খেয়ে রিজভী আর ফারা শুয়ে পড়েছে। দুজন দুপাশে ফিরে শুয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিজভী নীরবতা ভেঙে বলল, আমি কালকে তোমায় কিছু বলতে চাই। ফারা তার দিকে ঘুরল, জানতে চাইল কি কথা।
আজই যদি বলি তাহলে বলতাম না যে কাল বলবো, কাল বলেছি মানে কাল বলবো, আর সেটা গুরুত্বপূর্ণ কথা। ওদের কথার মাঝে ফারার ফোনে নোটিফিকেশন টোন বাজলো। ও চোখ বুলিয়ে দেখলো গ্রুপে সুস্মিতা, তন্ময় আর নয়না কথা বলছে। আজকে সারাদিন ব্যস্ততার জন্য ফোন হাতে নেওয়া হয়নি। টুকটাক কথা হলো। হঠাৎ তন্ময় প্রশ্ন করলো, তুমি কি এই বদলোক রিজভি চৌধুরীকে ভালোবেসে ফেলেছিলে নাকি? অসুস্থ হওয়ায় সেবা করছিস, ভার্সিটি আসছিস না? আমি জানি না, কিন্তু তার প্রতি যে টান অনুভব করি সেটাকে কি বলে জানি না। তবে অসুস্থ হলে সেবা করা আমার দায়িত্ব, কারণ আমি তার বাসায় থাকি। সম্পর্কটা যেমন করে হোক হয়েছে তো। সুস্মিতা বলল, বাবা, ফারাহর মনে ঘন্টি বাজতে শুরু করেছে তাহলে। ফারার কিছু বলল না। ওরা তিনজনে কথা বলল, শুভ শুধু চুপচাপ শুনল। ও বলল না কিছুই। ফারা ফোন রেখে পাশে তাকালো, দেখলো রিজভি চোখ বুজে আছে, তার মানে ঘুমিয়েছে। তাই দেখে সেও ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে, কারণ দিনে জ্বর অনেকটা কমে গিয়েছিল। গভীর রাতে কিছু পড়ার শব্দ শুনে ফারা চট করে ঘুম থেকে ওঠে। লাইট জ্বালিয়ে দেখে পাশে রিজভি নেই। কোথায় গেল? সামনে চোখ বোলাতে দেখতে পায় রিজভি ওয়ার্ড্রপের কাছে দাঁড়িয়ে আছে। চুল দিয়ে পড়ছে, মনে হচ্ছে মাথায় পানি দিয়েছে। ফারা বিছানা থেকে উঠে আসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি এভাবে দাঁড়িয়ে কেন? চুল ভেজা, মাথায় পানি দিয়েছেন? রিজভি কোনো মতে উত্তর দিল, হ্যাঁ, মনে হচ্ছে জ্বরটা বাড়ছে তাই। তাহলে আমাকে ডাকতেন, আমি সাহায্য করতাম। বলে রিজভি হাত ধরল কোনো দ্বিধা ছাড়াই। তারপর ওকে বেডে এনে বসালো। শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। ঔষধ খেয়েও কমছে না। আপনি ডাক্তার হয়েও সঠিক ঔষধ জানেন না। আমার ছোট থেকে এমন একবার জ্বর হলে এত বেশি হয় যে বিছানা থেকে উঠতে পারি না, আর ওষুধ খেয়ে কমে না। সময় শেষ হলে ঠিকই ভালো হয়ে যায়। রিজভি কথা বলছে, ওর চোখগুলো কেমন লাল হয়ে আছে, চোখে পানি। প্রচণ্ড জ্বর আসলে এমন হয়। ফারা টাওয়াল এনে রিজভির মাথা মুছে দিল। সময় না পার হলে আবার ওষুধ খাওয়ানো ঠিক নয়, তাই শুয়ে দিল। একটু পর রিজভি চোখ বুঝে কাঁপছে, গায়ে একটা কম্বল আছে। ফারা আরেকটা কম্বল এনে জড়িয়ে দিল। তবুও মনে হচ্ছে শীত কমছে না, কাঁপছে। শেষে উপায় না পেয়ে ফারা সেই কম্বলের ভেতর ঢুকে পড়ে। কিছু সময় পর আরেকজন মানুষের শরীরের উষ্ণতা যেন শীত কমিয়ে দিল। কিছুটা থেমে গেল কাঁপুনি। ভোরের আলো জানালা দিয়ে মিষ্টি রোদের কণা ছড়িয়ে দিচ্ছে। ফারার চোখ খুলতেই টের পেলেও রিজভি পাশে ঘুমিয়ে আছে। আগের মতোই শক্ত করে তার হাতটা ধরে রেখেছে। ফারা নরম কণ্ঠে ডাকলো, হাতটা ছাড়ুন, উঠতে হবে। ফারার কণ্ঠ শুনে রিজভি চোখ খুলল। ফারা আবার জিজ্ঞেস করলো, জ্বর কেমন? রিজভি ধীরে ধীরে চোখ খুলল। ফারা চিন্তামগ্ন মুখটা দেখে হালকা হাসল। অনেকটাই কমেছে। ফারা বেড থেকে উঠল, ওয়াশরুমের দিকে যেতে নিয়ে বলল, আপনার জন্য কি খাবার আনবো? খেতে ভালো লাগছে না। ফারা দরজার কাছে গিয়ে থেমে গেল। রিজভির উত্তরে বলল, আপনি নিজে ডাক্তার অথচ জানেন না অসুস্থ হলে না ইচ্ছে করলেও খেতে হবে এবং ঔষধ নিতে হবে। সে তো প্রফেশনের জন্য বলি, অসুস্থ হলে ডাক্তারদেরও খেতে ইচ্ছে না, বুঝলে? ফারা আর কিছু না বলে ফ্রেশ হতে ঢুকে গেল। সকাল থেকে দুপুর হলো। শুভ ইউনিভার্সিটির করিডোরে হাঁটছে। তন্ময় পাশ থেকে বলল, তোর মন খারাপ দেখাচ্ছে, সব ঠিক আছে তো? শুভ হালকা হাসলো। ঠিক আছে, আর কতদিন তাকে নিয়ে ভেবে থাকবো? সে এখন আর আগের জায়গায় নেই। তন্ময় মুচকি হেসে বলল, যা হারিয়ে যায় তা ভুলে যাওয়াটাই ভালো। মুভ অন কর বন্ধু। শুভ হঠাৎ তন্ময়ের দিকে তাকালো। তুই কি বলতে চাইছিস? কিছু না, শুধু তোর ভালো চাই। তুই কিছু না বল, আমি জানি তোর এই পরিবর্তনের কারণ। ফারহার, তুই ওকে ভালোবাসতি, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। সে অন্য কারো বউ, তাই ওকে না নিয়ে ভাবাটাই ভালো। আগের মতো বন্ধুত্বটাই থাক, সেটাই ভালো হবে। যদি রাহার কখনো জানে তাহলে? শুভ অদূরে তাকিয়ে বলল, জানাবো না কখনো। কিছু ভালোবাসা দূর থেকে সুন্দর, যেমন সুন্দর চাঁদ, তাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তেমনই তাকে ভালোবাসতে পারবো, কিন্তু নিজের করে পাবো না। দুপুরের ঘরে ঢুকতেই দেখে রিজভি চেয়ার টেনে জানালার পাশে বসে আছে। আপনি উঠে পড়েছেন কেন?
জ্বর তো পুরোপুরি কমেনি। রিজবি হালকা হাসলো। বিছানায় শুয়ে থাকতে থাকতে ক্লান্ত লাগছিল, একটু আলো বাতাস নিলাম। ফারা খাবার প্লেট এগিয়ে দিয়ে বলল। খেয়ে নিন, আপনি খাওয়া শুরু করুন, আমি ওষুধ নিয়ে আসছি। রিজবি হঠাৎ বলে উঠল। ফারা, তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। ফারা থমকে দাঁড়ালো। কোন প্রশ্ন? কাল রাতে তুমি জানতে চেয়েছিলে মনের অন্তরালে যে ঘুরপাক খায় সে কে। ফারার হৃদস্পন্দন বেড়ে গেল। ধীরে ধীরে কাছে গিয়ে রিজবির সামনে দাঁড়ালো। হ্যাঁ, কে সে? রিজবি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি জানি না এই অনুভূতির নাম কি, তবে তোমার কাছে এলে একটা অদ্ভুত প্রশান্তি পাই। তোমার যত্ন নেওয়াটা ভালো লাগে। তোমার মিষ্টি রাগ, তোমার হাসি, সব কিছুই আমাকে টানে। ফারা অবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে আপনি কি আমাকে ভালোবাসেন? রিজবি চোখ সরিয়ে বলল। ভালোবাসা শব্দটা খুব বড়। আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, তবে তোমার প্রতি এক ধরনের টান অনুভব করি। ফারার চোখে জল এসে গেল। আপনি কি আমাকে শুধু সহানুভূতিতে কাছে টানছেন, নাকি সত্যি কোনো অনুভূতি আছে? রিজবি মুখ নিচু করে বলল। সহানুভূতি নয় ফারা, আমি তোমাকে হারাতে চাই না। হয়তো ভালোবাসি, হয়তো না, তবে আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। ফারার কথা বাড়ালো না, সে শুধু মুচকি হেসে বলল। ভালোবাসা জটিল বিষয়, সময় সব ঠিক করে দেবে। রিজবি মুচকি হেসে বলল। তুমি রিজভী চৌধুরীর মতো জটিল মানুষকে বুঝে গেছো মনে হয়। ফারা ঠোঁট কামড়ে বলল। আপনার মতো জটিল মানুষকে বোঝা কি এত সহজ? তবে চেষ্টা করছি, উঠুন খেয়ে নিন। ফারার কথা শুনে রিজবি চোখ খুলল। আশেপাশে তাকিয়ে দেখে ফারা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, দিনেও স্বপ্ন দেখছি, হয়তো সেটা নিয়ে ভাবছিলাম তাই। কি হলো, কি ভাবছেন? রিজবি অন্যমনস্ক হতে ফিরে আসলো। ফারার দিকে চেয়ে উত্তর দিল। না, কিছু না, খাবার দাও। বলে হাত বাড়ালে হাতে বল পায় না, কেমন জানি অবশ লাগছে। ফারা বুঝতে পারলো, খাবারের প্লেটটা নিয়ে রিজবির পাশে বসলো। প্লেট থেকে ভাত মাখিয়ে রিজবির সামনে ধরলো। রিজবি হা মেলল। খাওয়ার সময় আলতো করে ঠোঁটের ছোঁয়া লাগলো ফারার হাতে। রিজবি চুপচাপ খাচ্ছে আর অপলক মুগ্ধ চোখে ফারার দিকে তাকিয়ে আছে। ফারা সে চাহনি দেখে লজ্জা পেল। মনে মনে ভাবলো, হঠাৎ এত কাছে আসা দায়িত্ব নাকি অধিকার, কোনটা দেখাচ্ছেন? সে চোখে তার জন্য অনুভূতি আছে কিনা জানা নেই, তবে রিজবির মনেও তার অনুভূতি জন্মাক, তার সে মনে প্রাণে চায়। খাওয়ানো শেষ করে ফারা হাত ধুলো। রিজবির ঠোঁটে ভাত লেগে আছে। ফারা দেখলো, অযাচিত হুট করে ওড়না দিয়ে মুছিয়ে দিল। রিজবি বেশ অবাক হলো, কিছু বলতে নিবে, কিন্তু ততক্ষণে ফারা দরজা পেরিয়ে বেরিয়ে গেছে। রিজবির ফোন বেজে উঠল। স্ক্রিনে ওর আম্মুর নাম্বার। কল রিসিভ করতেই রেণু চৌধুরী উদ্বেগ হয়ে জিজ্ঞেস করলো। তুই ঠিক আছিস রিজবি? অসুস্থতা কমেছে? ওষুধ খেয়েছিস? জ্বর কমেছে? তুই অসুস্থ, কিন্তু একটা বার নিজের আম্মুকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আগে তো অসুস্থ হলে বলতি, মার ছোঁয়া না পেলে অসুখ সারতে চায় না, আর এখন বউ হয়ে বুঝি পর হয়ে গেছি? রেণু চৌধুরীর কণ্ঠে ভয়ের সাথে অভিমানের সুর। একসাথে এত প্রশ্ন শুনে রিজবি রেণু চৌধুরীকে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করছে। তেমন কিছু নয় আম্মু, সামান্য জ্বরই, আর এখন অনেকটা কমেছে। তোমাকে জানালে তুমি চিন্তা করবে, তাই বলিনি। সেই তো, চিন্তা করার জন্য বউ আছে, আমি কে? আম্মু, তেমন কিছু নয়। আর কিছু বলতে পারল না, তার আগে রেণু চৌধুরী কল কেটে দিয়েছেন। রিজবি আবার কল দিল, কিন্তু ধরল না। পরপর কয়েকবার কল দিয়েও ব্যর্থ হলো রেণু চৌধুরী, আর ফোন রিসিভ করলো না। পরের দিন সকালে ফারা ভার্সিটি গেছে। অনেক কয়দিন ভার্সিটি যায়নি। আজ সুস্মিতা ফোন করে জানিয়েছে জরুরি ক্লাস আছে। ফারা তবু যেতে চায়নি, কিন্তু রিজবি আর রাত্রি জোর করে পাঠালো। সামনে টেস্ট পরীক্ষা আছে। রিজবি বলল, আমি এখন সুস্থ, তুমি যাও। কালকে থেকে আমিও হসপিটালে যাব। আজ যেতাম, কিন্তু 3 দিন ছুটি নিয়েছিলাম, আজও ছুটি আছে, তাই যাচ্ছি না। রাত্রিও হ্যাঁ মেলালো। ফারা ওদের ভরসায় বেরিয়ে এসেছে। সুস্মিতা, নয়না, তন্ময়, শুভ, ফারা ক্লাস করে একসাথে বেরোলো। তিনজনে নানা গল্প জুড়ে দিয়েছে। পরীক্ষা কয়দিন পর পড়তে হবে ভালো করে, এইসব আলোচনা করছে। শুধু শুভ চুপ। ফারা এবার তার দিকে নজর দিল। দেরিতে আসার জন্য সোজা ক্লাসে ঢুকে গিয়েছিল বিধায় কোনো কথা হয়নি। ফারা হেসে শুভকে উদ্দেশ্য করে বলল, কিরে শুভ, কেমন আছিস? বিরহ প্রেমিকের মতো
থাকিস আজকাল, কিন্তু প্রেমিকাটা কে তা আজও জানতে পারলাম না। বলতো মেয়েটা কে? নয়না তন্ময় বিস্ময় হয়ে তাকালো। শুভ অকপটে মুচকি উত্তর দিল। তুই? ফারা হাসলো, মজা ভেবে উড়িয়ে দিয়ে বলল, মজা করিস না। তোর সেই প্রেমিকা কি ছেড়ে গেছে নাকি? কি হয়েছে বলতো? তন্ময় শুভর কথা কেড়ে নিয়ে ফারার প্রশ্নের উত্তর দিল। তোর মতো বিয়ে হয়ে গেছে, তাই বেচারা বিরহ প্রেমিক হয়ে গেছে। সকলে হেসে উঠল, শুধু চুপ রইল নয়না। শুভ হাসলো, যাতে ফারা সত্যিটা বুঝতে না পারে। ও চায় ভালোবেসে না পাই, বন্ধু হয়ে না হয় পাশে থাকি। ওদের কথার মধ্যে ফারার ফোন বাজলো। ব্যাগ থেকে ফোন বাহির করে দেখে রাত্রি ফোন দিয়েছে। ফারা তাড়াহুড়া করে ধরলো, কোনো সমস্যা হয়েছে নাকি এই ভেবে। হ্যালো রাত্রি, বলো সব ঠিকঠাক? হ্যালো হ্যালো। ওপাশ থেকে স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। একটু পর শোনা গেল, ভাবি তাড়াতাড়ি বাসায় এসো। রাত্রির কথা ফারা চিহ্নিত হলো, জানতে চাইলো কি হয়েছে? কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য কিছু শোনা গেল না। কল কেটে গেছে ততক্ষণে। আবার কল দিল, কিন্তু নেট নেই, কল যাচ্ছে না। ভার্সিটির এদিকটায় একটু নেটওয়ার্ক কম পায়। ফারা ওদের থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে ভার্সিটি থেকে বেরোলো। রিক্সা নিয়ে ছুটলো বাসার দিকে। ফারা তাড়াতাড়ি করে বাসায় আসে। রিক্সা ভাড়া মিটিয়ে দরজার সামনে এসে কলিং বেল বাজাতে রাত্রি এসে দরজা খুলে দিল। ফারার ভয়ার্ত চেহারাও ও জানতে চাইল, কি হয়েছে রাত্রি? তাড়াতাড়ি আসতে বললে, কিছু হয়েছে? আমি শুধু তাড়াতাড়ি করে আসলাম। রাত্রি কিছু বলার আগেই কারো নারী কণ্ঠ ভেসে আসলো। কেমন বউ তুমি? অসুস্থ স্বামীকে বাসায় রেখে ভার্সিটি গিয়েছো? কোনো আক্কেল জ্ঞান নেই? বাবা মা কিছু শিখায়নি? অবশ্য বাবা মা তো নেই, কে শিখাবে? আর তুমি আমার ছেলে বউ হওয়ার যোগ্য নও, তা আবার প্রমাণ হলো। কি দেখে যে আনিস চৌধুরী তোমাকে বউ বানিয়ে নিয়ে আসলো কে জানে। ফারার সামনে রেনু চৌধুরীর দিকে তাকিয়ে তার সব কথা শুনল। ফারার চোখে পানি টলমল করছে। বাবা মার নামই কেউ কিছু বললে তার সহ্য হয় না। সে তো থাকতে চেয়েছিল। রাত্রি এবং রিজভি জোর করে পাঠালো। জরুরি না হলে যেতাম না। আর উনি এখন সুস্থ বলা চলে, তবুও কথা শুনতে হলো। এখন মুখের উপর কিছু বললে আরও খারাপ হয়ে যাবে, তাই ফারা চুপ রইল। আর মনে মনে নিজেকে প্রশ্ন করল, কোনো ভুল হতে না হতেই শ্বশুর বাড়ি থেকে মা বাবার দোষ কেন দেয়? তারা কি ভুল হতে বলে? যে ভুলটা সামান্য ভুলে কথা বলতে ছাড়ে না, সেও মা, তারও মেয়ে আছে। সেও একদিন পরের বাড়ি যাবে। তাকে এমন বলতে শুনলে কেমন লাগবে সেটা কেউ ভাবে না। ফারার ভাবনার মাঝে রিজভি রুম থেকে বেরিয়ে নিচে নামে। এসেই বলে, আম্মু আমি সুস্থ আছি আর ওকে আমি যেতে বলেছি, তুমি এত রিয়াক্ট করছো কেন? রাত্রিও তাল মেলালো। হ্যাঁ ভাইয়া, আমিও তখন থেকে আম্মুকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আম্মু কিছুতেই বুঝতে চাইছে না। রেনু চৌধুরী ছেলে মেয়ের কথায় রেগে গেলেন। বাহ, ছেলের সাথে মেয়েকেও হাত করে নিয়েছো দেখছি। আমার আর কাউকে দরকার নেই। যে ছেলে মার বিরুদ্ধে কথা বলতো না, সে এখন আমাকে বলে আমি শুধু শুধু চিন্তা করি, রিয়াক্ট করি। বাহ, চমৎকার। ফারা ধীরে ধীরে মুখ তুলল, চোখে জলের আভাস। মা, আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনার ছেলে আর রাত্রি জোর করেই পাঠিয়েছে। আপনি চাইলে আমি আজ থেকে ভার্সিটিতে যাব না, সব ছেড়ে দিব। শুধু একটা অনুরোধ, আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। ফারার কথাগুলো মনে কষ্ট নিয়ে বলল। রেনু চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, আমি তোমার সাথে কথা বলছি না, তাই চুপ করে থেকো। তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না। মা বাবা নেই, এর জন্য ভালো মতো শিক্ষাটাও পাইনি, অশৃঙ্খল মেয়ে একটা। রিজভি এবার মায়ের পাশে গিয়ে বলল, আম্মু প্লিজ, ফারা কোনো দোষ করেনি। ও যদি যেতেই না চাইতো তাও আমি ওকে জোর করে পাঠাতাম। ইম্পর্টেন্স না হলেও যেত না। এই 2 দিন ও নিজে সেবা করেছে, তারপরও ওকে দোষ দিচ্ছ কেন? রেনু চৌধুরী হতাশ হয়ে একবার ছেলের দিকে একবার ফারার দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, ছেলে আর আমার নেই, এই কয়দিনে ওই মেয়ে হাত করে নিয়েছে, আমাকে কিছু করতে হবে। তিনি গম্ভীর মুখে কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। ফারা দীর্ঘশ্বাস ফেলল। আজও নিজের জায়গাটা প্রমাণ করতে পারলাম না।
রাত্রি আর সামির ফারাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। সারা চোখের পানি আড়াল করে হেসে উঠল। রিজভী রুমে জানালার পাশে দাঁড়িয়েছিল। ফারা ধীর পায়ে এসে দাঁড়ালো, মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আপনার আম্মু কষ্ট পেয়েছেন, উনি আমাকে মেনে নিতে পারছেন না। আমি চাই না আমার জন্য আপনার মার কাছে খারাপ হন, আপনার জন্য উনি কষ্ট পান। রিজভী চোখ বন্ধ করে বলল, তুমি দোষী নও ফারা, আম্মু হয়তো সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আর যদি না হয়? রিজভী এবার ফারার দিকে তাকালো। তবে আমি তোমার পাশে থাকবো ফারা। আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু আমি তোমার উপর অন্যায়ের পক্ষে যেতে পারবো না। ফারার চোখ টলমল করছিল। সে কি রিজভীর প্রতি অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছে? সে নিজেও জানে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। রিজভী রুমে আছে, ল্যাপটপের কিছু কাজ করছে। ফারা মাত্র কাজ শেষ করে রুমে আসলো। ফারার উপস্থিতি রিজভীর ওর দিকে তাকালো। ফারা সোজা ওয়াশরুমে গেল। একটু পর বেরিয়ে আসতে কলিং বেল বাজার শব্দ এলো। ফারা সেদিকে কান দিল। এই সময় কে আসলো? নিচে কেউ আছে কি না তাই ফারা পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। পেছন পেছন রিজভীও বাহির হলো কে আসলো তা দেখার জন্য। ফারা যাওয়ার আগেই রেনু চৌধুরী হনহনিয়ে ওকে এড়িয়ে চলে গেল দরজা খুলতে। ততক্ষণে রিজভীও নিচে নেমেছে। সামির আর রাত্রি বাসায় নেই, কি জানি নিতে বাহিরে গেছে। রেনু চৌধুরী দরজা খুলতেই হেসে উঠল, মুখে উপচে পড়া হাসি নিয়ে বলল, আরে আফরিন, তুমি এসো এসো, ভিতরে এসো। আফরিন ভেতরে আসলো। রেনু চৌধুরীকে সালাম ভালো মন্দ জিজ্ঞেস করলো। এমন ভাব ধরলো তার মতো নম্র ভদ্র মেয়ে আর একটাও নেই। ফারা দেখে চিনতে পারলো ডক্টর আফরিন। ফারার মুখের আদল কেমন কালো হলো। ও রিজভীর দিকে একবার তাকালো। রিজভীর অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। আফরিন ফারাকে এড়িয়ে মুখ ভের কুটিয়ে সোজা গেল রিজভীর কাছে। জিজ্ঞেস করলো, কেমন আছো? তুমি অসুস্থ আগে বলবে না? আন্টিকে ফোন করে যখন জানতে পারলাম তুমি অসুস্থ ছিলে তখনই ছুটে আসলাম। হসপিটালে তুমি ছুটি নিয়েছিলে, তার কারণে জানতে চেয়েও স্যার বলল না, তাই জানতে পারিনি। এখন তোমার শরীর সুস্থ তো? আফরিনের শত প্রশ্নে রিজভী মুখে বিরক্তি ভাব ফুটে উঠল। বিরক্তি চাহনি নিয়ে প্রশ্ন করলো, কেন এসেছো? আফরিন ফারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, তুমি অসুস্থ এটা শুনে আমি আসবো না? এটা তুমি ভাবলে কি করে? রিজভী আরো বিরক্ত হলো। আমি এমন বেশি অসুস্থ হইনি যার জন্য এত ঢং করতে হবে। আই এম ফাইন। রেনু চৌধুরী গদগদ করে এগিয়ে আসলো। রিজভীকে বলল, আমি ডেকেছি, তোর ভালো মতো যত্নের প্রয়োজন। রিজভী ভ্রু কুঁচকে তাকালো। রেনু চৌধুরী থেকে জানতে চাইল, কেন? আমি কি অযত্নে আছি? আর আফরিন ডাক্তারও কোনো নার্স নয় যে সেবা যত্ন করবে। তাতে কি হয়েছে? ও দেখতে এসেছে দেখুক, এমন ভাবে বলছিস কেন? আফরিন তো তোর ভালো বন্ধু ছিল। আমি চেয়েছিলাম আফরিনকে বড় বাকি কথা বলতে দিল না রিজভী, থামিয়ে দিল। রেগে বলল, আম্মু, তুমি অযৌক্তিক কথা বলবে না। আর তুমি? আফরিনকে উদ্দেশ্য করে বলল, তুমি এসেছো, দেখেছো, এখন যাও। তোমার তো হসপিটালে কাজ থাকার কথা, তাই না? আমি আজকে ছুটি নিয়েছি। রিজভী আর কথা বাড়ালো না, আবার ধপধপ পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ফারা সেখানে দাঁড়িয়ে আছে। রেনু চৌধুরী আফরিনকে কিছু বলতে গিয়েও ফারাকে দেখে থেমে যায়। বিরক্তি চাহনি আর চোখ মুখ বিষিয়ে বলল, এখানে কি করছো? যাও, ওর জন্য নাস্তা নিয়ে এসো। ফারা চুপচাপ গেল। ফারা যেতেই দুজনে কথা শুরু করলো। শুভ রাত্রের নির্জনতার জানালার পাশে দাঁড়িয়েছিল। তার হাতের ফোনের স্ক্রিনে ফারার হাস্যোজ্জ্বল ছবি ভাসছিল। সে একবার স্ক্রিনে হাত বুলিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। কেন জানি না, তুই সুখী হোক এটা চাই, অথচ তোর মুখে অন্য কারো নাম শুনলে মন বিষিয়ে যায়। শুভ রামও নিঃশব্দে ছেলের পাশে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, জানিস তো বাবা, জীবনে কিছু মানুষ না চাইতেও চলে আসে। এক সময় সে মানুষটা আবার অজান্তেই দূরে চলে যায়, না পাওয়া যায়, না বলা যায়। তবে আরও একটা কথা আছে, জীবন কারোর জন্য থেমে থাকে না, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। কেউ চলে গেলে, কেউ দূরে গেলেও সূর্য যেমন প্রতিদিন নতুন করে উঠে, তেমনি জীবনের নতুন মোড় নেয়।
তবে কিছু মানুষ, কিছু স্মৃতি আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়, যা সময়ের সাথে মুছে যায় না। জীবন চলতে থাকে, কিন্তু অনুভূতিগুলো থেকে যায়, কখনো মলিন হয়ে, কখনো আবার গভীর হয়ে। তাই বলে সে অনুভূতি জড়িয়ে সব ভুলে গেলে হবে না। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুভ হুট করে তার মাকে জড়িয়ে ধরল। মিনিট কয়েক চুপ করে জড়িয়ে থাকলো মাকে। ছোট বাচ্চার মতো আগলে নিল তার মা। সন্তানরা মায়ের কাছে সবসময় ছোট থাকে। তিনি ছেলের মাথায় হাত বিলিয়ে দিলেন। তবে আর কিছু বললেন না তিনি। খুব বুদ্ধিমতী ছেলেকে বোঝার চেষ্টা করেন। এখন বোঝানোর চেষ্টা করছে। রাত গভীর। ফারা বিছানায় বসেছিল, কিন্তু রিজবি নেই। আফরিনকে বাসায় পৌঁছে দিতে গিয়েছে বললেও ভুল হবে। রেনু চৌধুরী জোর করে পাঠিয়েছে রাত বিরেতে যদি কোনো বিপদ হয়। অথচ ওই মেয়ে রাত বিরেতে একা চলতে ভালোবাসে। কিন্তু আজ ব্যতিক্রম হলো, সেও সায় দিল। অগত্যা রিজবিকে বাধ্য হয়ে যেতে হলো। ফারার মন খারাপ। বিছানায় বসে দুই হাঁটু ভাঁজ করে মাথা এলিয়ে দিয়ে বসেছিল আর ভাবছিল মনের অন্তরালে থাকা কিছু কথা, কিছু ভাবনা, কিছু অনুভূতি। একটু পর দরজার ধাক্কা শুনে সে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই রিজবি ঢুকলো। একবারে বাসায় পৌঁছে দিয়ে আসলেন? রিজবি ফারার দিকে তাকালো এবং একটু হাসলো। হ্যাঁ, বাসায় ছাড়া কোথায় দিয়ে আসবো? ফারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এত রাত লাগলো বাসায় পৌঁছে দিয়ে আসতে? রিজবি ধীর কণ্ঠে বলল, ওর বাবা মা না খাইয়ে আসতে দিচ্ছিল না, তাই উপায় না পেয়ে খেতে হলো। তাই একটু দেরি হলো। আমি মনে হয় সবার মাঝে এসছি, তাই না? রিজবি তাকালো। বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি বললে? ফারা বিছানায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, কিছু না, এমনি। রিজবি ফ্রুকুচকে তাকালো। এই মেয়ের মতিগতি বোঝা মুশকিল। মনে তার অভিমানের পাহাড় আর বুকে চাপা কষ্ট। সব মিলিয়ে সে বড় একা। পৃথিবী লাগে নিকৃষ্ট। একদিন ফারার হঠাৎ একটি চিঠি পেল। ফারা তখন ভার্সিটি লাইব্রেরিতে বসে বই পড়ছিল। সাথে কেউ ছিল না। আশেপাশে কয়েকজন ছিল, তবে বন্ধু মহলের কেউ না। বইয়ের ভাঁজে ছিল এক চিঠি। ফারা চিঠিটা হাতে নিয়ে তখনই খুলে পড়তে শুরু করলো। প্রিয় তুমি, তোমাকে কি বলে ডাকবো আজকাল বুঝতে পারি না। আগে এমন সংকোচ ছিল না, তবে এখন সংকোচ কাজ করে, কারণ আগের মতো কিছুই নেই। নিয়তি আমার নেই, তোমার ভালোবাসা পাওয়ার ভাগ্য নেই। আমি জানি প্রতিটা ভালোবাসার গল্প পূর্ণতা পায় না, কিছু কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়, তবুও তার সৌন্দর্য কমে না। আমাদের গল্প ঠিক তেমনই, একটা অসম্পূর্ণ কবিতা যার শেষ লাইনটা কোনোদিন লেখা হবে না। আমি জানি আমাদের পথ দুটো কখনো একসাথে হয়নি, হয়তো হবেও না, তবু এক সময় তোমার হাসির মধ্যে আমি আমার সমস্ত পৃথিবী খুঁজে পেতাম। তোমার বলা সামান্য কথাগুলো আমার কাছে ছিল সবচেয়ে দামি। অথচ নিয়তি আমাদের ঠিক ততটাই দূরে সরিয়ে দিয়েছে যতটা কাছে আসতে চেয়েছিলাম। তুমি কি জানো, ভালোবাসা কখনো কমে না? তুমি কি জানো, ভালোবাসা কখনো মরে না? সে থেকে যায় হাওয়া হয়ে, অনুভূতি হয়ে, কখনো বা চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু হয়ে। তুমি নেই, কিন্তু তোমার স্মৃতিগুলো আছে। আমি আজও সেগুলো আগলে রাখি, ঠিক যেমন রাতের আকাশ তার চাঁদটাকে আগলে রাখে। জানে যে সে ধরা দিবে না, তবু ভালোবাসে। তুমি থাকো ভালো, হয়তো অন্য কারো ভালোবাসায় হারিয়ে যাবে, কিংবা হয়তো আমাকেও ভুলে যাবে, তবু আমি তোমাকে ভুলবো না। কারণ না হওয়া ভালোবাসার সবচেয়ে সুন্দর দিকটাই বোধহয় এই একে হারানোর ভয়ে থাকা না। কারণ না পাওয়া ভালোবাসার সবচেয়ে সুন্দর দিকটা বোধহয় এই একে হারানোর ভয় থাকে না, কারণ সে তো কখনো পাওয়া হয়নি। ভালো থাকো, সুখে থাকো আমার না পাওয়া ভালোবাসা। তোমার জন্য দোয়া রইল, একটা অপ্রকাশিত অনুভূতি যা তোমাকে জানিয়ে দিতে চাইল মন। এতে কোন এক ব্যর্থ প্রেমিক। ফারা চিঠিটি হাতে ধরে কিছুক্ষণ নিশ্চুপ রইল। কিভাবে কেউ এতটা ভালোবাসতে পারে? তবে কার জন্য এই চিঠি? কারো নাম তো লেখা নেই। আমার বইয়ের মধ্যে আসলো কি করে? পূর্ব আকাশে সূর্য উঠেছে মাত্র। ফারা তার আগে উঠে পড়েছে।
কেন যেন রাতে ঘুম আসছিল না। মাঝরাতে ঘুম আসলো, আবার ভোর রাতে ঘুম ভেঙে যায় বিধায় ফারার ঘুমোয় না। বিছানা থেকে উঠে পড়ে, পাশে তাকিয়ে দেখে রিজবি নেই। তখনই মনে পড়ল রিজবি তো কাল রাতে ময়মনসিংহ গেছে, সেখানে হসপিটাল তৈরির বিষয়ে কাজ শুরু হবে। এ নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে আনিস চৌধুরীকে, এজন্য রিজবি কাল রাতে গেল। ফারা বিছানা থেকে উঠে পড়ে, মাথার চুলগুলো খোপা করে বেলকনিতে চলে যায়। চারদিকে এখনো কিছুটা আধার আছে, সূর্য সবে উঠছে। তারপর ধীরে ধীরে পুরো শহর আলোকিত হবে। সূর্য ওঠার সৌন্দর্য ভীষণ সুন্দর। গ্রামে থাকতে এমন সৌন্দর্য প্রায় দেখা হতো। সাত সকালে কি করবে ভেবে না পেয়ে ফারা বই নিয়ে বসে পড়ে। সামনে পরীক্ষা, সে কথা ভুললে চলবে না। টেবিলে বসে বই পড়ছিল, কিন্তু তখনই মনে পড়ল বইয়ের ভাঁজে রাখা সেই চিঠিটার কথা। কি সুন্দর ছিল চিঠির প্রতিটা শব্দ, প্রতিটা কথাই ছিল ভালোবাসা আর না পাওয়ার আফসোস। ইস, কি হতো যদি সে যাকে ভালোবাসে তাকে পেয়ে যেত, তবে এত আফসোস থাকতো না। এই পৃথিবীতে সত্যি ভালোবাসার খুব অভাব, সেখানে তার মতো প্রেমিক পুরুষ পাওয়া মুশকিল। তবে খুব করে চাই সে যেন একদিন অনেক ভালোবাসা পায়। কেউ গোপনে চায় তাহারই ভালোবাসা, সে আবার মনে মনে প্রার্থনা করে তাহারই ভালোবাসা পাওয়ার আরাধনা। ফারা চিঠিটা আবার হাতে নেয়, প্রতিটা শব্দ যেন হৃদয়ের গভীর অনুভূতির চিহ্ন হয়ে আছে। তার বুকের মাঝে হালকা একটা চাপা কষ্ট অনুভূতি হয়। কি লিখেছে এই চিঠি? সে কি কখনো জানবে? সে একবার চিঠির কাগজটা আঙুল দিয়ে স্পর্শ করে, তারপর ভাঁজ করে বইয়ের ভেতর রেখে দেয়। মাথা ঝাঁকিয়ে মন থেকে ভাবনাগুলো সরিয়ে ফেলতে চায়। সামনে পরীক্ষা, এসব ভাবলে হবে না। মনোনিবেশ করে বইয়ের পাতায়। প্রায় ঘন্টার সময় পেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় 6:30 বাজছে। ফারা ঘড়ির দিকে তাকিয়ে বই বন্ধ করে উঠবে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রিজবি কল দিয়েছে। কল রিসিভ করতে রিজবির গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তুমি ঠিক আছো? ফারা একটু চমকে যায়। রিজবি এমন হঠাৎ করে কেন জিজ্ঞেস করলো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু এমন প্রশ্ন কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। রিজবি কথা লুকিয়ে গেল, কিছু বলতে চেয়েও বলল না, আবার জিজ্ঞেস করলো, আম্মু আর কিছু বলেছে? না, উনি তো আমার সাথে কথা বলেনি। আমি তার চোখের বিষ, যেমন আপনার চোখের বিষ ছিলাম, হয়তো এখনো আছি। রিজবি হাসে না, বরং একটু গম্ভীর কণ্ঠে বলে, চোখের বালি শুনেছি, কিন্তু বিষ কি? বাংলা ব্যাকরণ কি তৈরি করলে নতুন করে? ফারা ফোনের ওপাশ থেকে দাঁত চেপে বলে, হ্যাঁ, সেই ব্যাকরণ আপনাকে শেখাবো। তুমি শেখালে আমি শিখতে রাজি আছি, নো প্রবলেম। কথাটা ধীরে বলল ফারা, ঠিকমতো শুনতে পায়নি, তাই আবার জিজ্ঞেস করলো, কি বললেন? না, কিছু না। ফারা চুপ করে থাকে। এদিকে রিজবি আবার বলে, তুমি আজ সারাদিন কি করবে? পড়াশোনা করব, সামনে পরীক্ষা। ভালো কথা, তাহলে মন দিয়ে পড়ো, আমি রাতে ফিরবো। আম্মু কিছু বললে কিছু বলিও না। ফারার কিছু বলে না, ফোনটা কানে ধরে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে কল কেটে দেয়। রিজবি কি আসলেই তার যত্ন নেয়, নাকি এটা কেবল দায়িত্ববোধ, ফারা জানে না। তবে তার মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতি দোলা দেয়। সে কি ধীরে ধীরে রিজবির প্রতি দুর্বল হয়ে পড়ছে? ফারা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে, এসে দেখে রেনু চৌধুরী আগে থেকে রান্নাঘরে এসে রান্না করছে। ফারাকে দেখে চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট দেখা দিল। ফারা হেল্প করতে গেলে রেনু চৌধুরী চোখ মুখ বিষিয়ে বলে, তুমি এখানে এসেছো কেন? আমি তোমার হাতে রান্না খেতে চাই না। আমি রান্না করতে পারি, আর আমার ছেলে মেয়েরা আমার হাতে রান্না খাবে। তুমি এখান থেকে বের হয়ে যাও। ফারা গেল না, আবারও আগ বাড়িয়ে বলল, আম্মু আমি একটু হেল্প করি, দুজনের পড়লে তাড়াতাড়ি হবে। এই মেয়ে, তোমাকে বলেছি না আমাকে আম্মু ডাকবে না। আমি শুধু আমার ছেলে মেয়ের আম্মু। এখান থেকে সরো, আর মেজাজ খারাপ করিও না। ফারা আর কিছু বলল না, মন খারাপ করে বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। ফারা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বেলকনিতে দাঁড়ায়। বুকের মধ্যে হালকা একটা চাপা কষ্ট অনুভূতি হয়। রেনু চৌধুরীর কথা গায়ে লাগানোর ইচ্ছে তার ছিল না, কিন্তু কিছু কথা অজান্তেই হৃদয় বিঁধে যায়। মায়েরা মমতাময়ী হবে, ভালোবাসায় ভরিয়ে রাখবে এমনই ধারণা। যদিও বাবা মায়ের ভালোবাসা পায়নি, তবু আশা রাখি। ফারা বেলকনি দিয়ে নিচে তাকাতেই দেখতে পেল উপরের তলার ভাড়াটিয়া পরিবারের ছোট বাচ্চাটা দৌড়ে বেড়াচ্ছে, আর ওর মা পিছু পিছু খাবার নিয়ে বেড়াচ্ছে।
যদিও ছেলেটা একটু বড়, তবুও মা জোর করে খাওয়াতে এই দৌড়াদৌড়ি করছে। ফারার আরও মন খারাপ হলো। ও আকাশপানে তাকিয়ে চোখে জল নিয়ে বলল, কেন থাকলে না আম্মু? আমি তোমাদের ভীষণ মিস করি। তোমরা ছাড়া পৃথিবী বড় কঠিন লাগে। মন খারাপ হলে কাউকে বলতে পারি না, যেতে পারি না তোমাদের কাছে। মায়ের আঁচল, বাবার শার্টের গন্ধ নাকে ভাসে না। ভালোবাসা পাই না তোমাদের। সকালের রোদে কোমল পরশ শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। ফারা আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজেকে সামলে নেয়, মাথা নিচু করে ধীরে ধীরে রুমে ফিরে যায়। কিন্তু মনটা যেন কোথায় পড়ে আছে। দুপুরে বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করছে। রাত্রি আর সামির খেতে বসেও ঝগড়া করছে। দুজনের কাজই এটা। রেনু ওদের দুজনকে থামতে বলছে, তবুও শুনছে না। ফারা নীরবে খাচ্ছে, কিন্তু খেতে খেতেই টের পেল রিজবির মা কটাক্ষ চোখে তাকালো। এ চোখের ভাষা তার চোখের সামনে থাকলেও যেন অসহ্য লাগছে। রাত হয়েছে, রিজবি তখনও ফেরেনি। রাতে খাবারও রেনু চৌধুরী একা রান্না করেছে। ফারা কিছু কাজ না পেয়ে পড়তে বসেছিল, কিন্তু মন খারাপের কারণে বইয়ে মন বসছিল না। নিচ থেকে রাত্রি আর সামির ডাক ছাড়ল। ফারা বেরিয়ে ওদের কাছে গেল। সামির আর রাত্রি ওকে লুডো খেলতে ডাকছিল। পাশে রেনু চৌধুরী ছিল বলে ফারা রাজি হচ্ছিল না। রেনু চৌধুরী ফারাকে দেখে নিচ থেকে হনহনিয়ে উপরে চলে যায়। ফারা সেদিকে তাকিয়ে চুপ রইল। রাত্রি হাত টেনে সোফায় বসালো। তিনজনে লুডো খেলতে শুরু করলো। রাত 10টা ঠিক তখনই দরজার সামনে গাড়ির হর্ন বাজলো। কয়েক মুহূর্ত পরে কলিং বেল বাজলো। ফারা রাত্রি সামির নিচেই বসেছিল। রাত্রি ফারাকে যেতে বলল। ফারা উঠে দরজা খুলে দিল। রিজভি ফারার দিকে তাকালো, চোখে মুখে কেমন মন খারাপের ভাঁজ। ও জুতা খেলে ভেতরে ঢুকলো। রেনু চৌধুরী নিচে নেমে এসে ছেলেকে গ্লাসে করে পানি এনে দিল। রিজভির একটু পর আনিস চৌধুরী ভেতরে আসলো। রিজভি ফ্রেশ হয়ে আসলো। খুব খিদে পেয়েছে, এজন্য তাড়াতাড়ি করে আসলো। রিজভি টেবিলের দিকে তাকিয়ে এসে এক ঝলক ফারার দিকে তাকায়, তারপর নিজের চেয়ার টেনে বসে বলে, খাবার দাও। রেনু চৌধুরী একদম প্রসঙ্গ বদলে হাসি মুখে নিজ হাতে রিজভির প্লেটে খাবার তুলে দিলেন, যেন কিছুই হয়নি। ফারা মনে মনে হাসলো। সে জানে এই ভালোবাসা একপাক্ষিক। রিজভি খেতে খেতেই ফারার দিকে তাকালো। কিছু হয়েছে বুঝতে পারছে, কিন্তু রেনু চৌধুরীর সামনে জিজ্ঞেস করলো না। রেনু চৌধুরী সবাইকে খেতে দিল, শুধু বাকি রইল ফারা। তাকে একবারের জন্য খেতে বলল না। রিজভি এবার ফারাকে ডাকলো। খেতে বসো, দাঁড়িয়ে আছো কেন? ফারা কিছু বলার আগে রেনু চৌধুরী বলে উঠল, তোরা খা, সে পরে খাবে। রিজভি এবার ওর মাকে উদ্দেশ্য করে বলল, ফারা আমার স্ত্রী আম্মু, তার প্রতি অসম্মান করে তার চোখে খারাপ না হয়ে একটু মানিয়ে নাও। ফারা হতবাক হয়ে তাকিয়ে রইল রিজভির দিকে। এই মানুষটা তার হয়ে কথা বলছে, কিন্তু তাদের মধ্যে আমার জন্য ঝামেলা হোক আমি চাই না। রেনু চৌধুরী ধীরে ধীরে এগিয়ে এলেন। চোখ রাগে জ্বলছে। তুমি কি আমাকে ভুলে গেছো রিজভি? আমি তোমার মা। আমি যাকে চাই না সে এই বাড়িতে থাকবে না। রিজভি কোনো তর্কে গেল না, বরং শান্ত গলায় বলল, আমি চাই আম্মু তুমি ফারাকে মেনে নাও। রেনু চৌধুরী হেসে উঠলেন। সেই হাসিতে ছিল প্রচণ্ড বিদ্রুপ। আমি ওকে মেনে নেব? অসম্ভব। তোমার জন্য আফসোস হচ্ছে রিজভি। আর এতক্ষণ চুপ করে সব দেখছিল, শুনছিল। এবার ধীর কণ্ঠে বলল, আমার জন্য আপনার ছেলে কেন আফসোস করবে আন্টি? রেনু চৌধুরী চোখ কুঁচকে তাকালেন। কারণ তুমি তার যোগ্য নও। ফারা একটু মৃদু হাসলো, তারপর শান্তভাবে বলল, তো সত্যি যোগ্য না। তারপর সে রিজভির দিকে তাকালো। রিজভি কিছু বলতে যাবে, তার আগে ফারা নিজের রুমের দিকে চলে যায়। রাতে ফারা ছাদে দাঁড়িয়েছিল। রাতে ঠান্ডা বাতাসে চুল এলোমেলো হয়ে গেছে। ঠিক তখনই রিজভি ওর পাশে দাঁড়ালো। রুমে খাবার নিয়ে গিয়ে খুঁজে না পেয়ে আন্দাজে ছাদে আসলো। আর তার ধারণা ঠিক হলো। রিজভি এবার ফারার দিকে মুগ্ধ চোখে তাকালো। চুলগুলো বাতাসে উঠছে, কি সুন্দর লাগছে। আজকাল অসহ্য মেয়েটাকেও এত ভালো লাগে। এ ভালো লাগা কিভাবে তৈরি হলো বুঝতেও পারলাম না। এসব ভেবেও রিজভি নিঃশব্দে হাসলো। ফারা রিজভির উপস্থিতি বুঝতে পেরেছে, তবু সে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। রিজভি নীরবতা ভেঙে বলে উঠল, চাঁদকে মানুষ একা ভাবে, কিন্তু চাঁদ একা নয়, তার সাথে আছে শত শত মানুষ। হয়তো দেখতে তাকে একা লাগে, কিন্তু তা ভুল। যেমন তুমি চাঁদের সঙ্গ দিচ্ছ, তোমার মতো শতজন আছে, তেমনি নিজেকে একা ভেবো না। হয়তো তোমার আড়ালে ওই চাঁদের মতো কেউ কেউ তোমার সাথে আছে।
ফারা এবার তাকালো, দমকা হাওয়া এসে চুলগুলো আরও এলোমেলো করে দিল। না চাইতো রিজবি কাছে এসে মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিল। কানের পাশে চুলগুলো গুজে দিতে ফারা চোখ বন্ধ করলো। তার ছোঁয়া যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। হিমশীতল বাতাসে মন কিছু বলছে, কিন্তু কেউ কারো অনুভূতি জানতে নাকচ। অযাচিত জীবনে অনেক কিছু ঘটে, আমরা যা চাই তাই পাই, আবার যা চাই তা কখনো পাই না। জীবন তো চলেই নিজের ছন্দে, চাওয়া পাওয়ার হিসেব কে রাখে? যা চাই তা মেলে না সহজে, আর যা পাই সে কি সত্যি আমাদের?